আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে ICRRS ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। এই একজন ব্যাংকার হিসেবে, বিশেষ করে একজন ক্রেডিট অ্যানালিস্ট অথবা লোন অফিসার হিসেবে আমাদেরকে একজন বড়োয়ারকে লোন দেওয়ার পূর্বে তার রিস্ক প্রোফাইলটা, তার রিস্ক রেটিংটা সঠিকভাবে আইডেন্টিফাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে একটা পুরা বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেই এক ধরনের ক্লাসিফাইড লোনের একটা বিশাল বিরূপ প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি। এই ক্লাসিফাইড লোন শুধুমাত্র যে ব্যাংকের লোন পোর্টফোলিওকে খারাপ করছে তা না, পুরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাই এখন একটা চ্যালেঞ্জিং সময় পার করছে বিকজ অফ হাই রেট অফ ক্লাসিফাইড লোন। সো এই লোনটা অরিজিনেশন প্রসেসে যদি আমরা খারাপ বড়োয়ার, যারা উইলফুল ডিফল্টার বলি, বা সেগুলো যদি আইডেন্টিফাই করে শুরুতেই তাকে লোন না দিয়ে ডিক্লাইন করা যায়, সেজন্য আমরা যখন সিদ্ধান্ত নেই অনেকটা সাবজেক্টিভ জাজমেন্টের ক্ষেত্রে অনেকটা বায়াসনেস কাজ করে, অনেকটা অনেকটা কি বলা যায়, যে পার্শিয়ালিটি কাজ করে। এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবার জন্য আমাদের এই একটা ডেটা ড্রিভেন, একটা কমপ্লিটলি অবজেক্টিভ একটা বিষয় হচ্ছে ICRRS, যেখানে কিছু স্পেসিফিক অনেকগুলো ম্যাট্রিক্স দেওয়া আছে, যেগুলো যদি প্রকৃতভাবেই আমরা কাউন্ট করি এবং বড়োয়ারের সেই প্রত্যেকটি ক্যাপাসিটিকে যদি আমরা ওই ICRRS এর মাধ্যমে আমরা মেজার করি, তাহলে একজন বড়োয়ারের প্রকৃত রিস্কটা আমরা ধরতে পারি। এবং সেক্ষেত্রে যদি বড়োয়ারের গ্রেডিংটা, যদি রিস্ক প্রোফাইল হাই হয়, সেটা ডিক্লাইন করলে লোন পোর্টফোলিও অর্থাৎ লোন দেওয়ার পরে তার ফেরত আসার সম্ভাবনা বেশি বেড়ে যায়। তারপরেও লোন দেওয়ার পরে ফেরত না আসার রিস্ক তো থেকেই যায়, সেখান থেকেই তো ক্রেডিট রিস্কটা উৎপত্তি হয়। তো কাজেই ICRRS হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ একটা স্ট্র্যাটেজি, একটা টুল টু মেজার অ্যান্ড টু ইভালুয়েট দি বড়োয়ারের ক্রেডিট ওয়ার্দিনেস, বড়োয়ার্স ক্রেডিট ক্যাপাসিটি। আমরা কত টাকা লোন দিব, কি পরিমাণ দেওয়া উচিত, তার রিপেমেন্ট ক্যাপাসিটি কত, তার মান্থলি ইনস্টলমেন্ট কেমন হবে, এই সব কিছুই আমরা ICRR দিয়ে আমরা নির্ণয় করতে পারি। তো ICRR 2019-এ যেটা ইন্টারনাল ক্রেডিট রিস্ক সিস্টেমসে যে জিনিসটা বেশি ফোকাস করা হয়েছে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ পার্ট। সেখানে 60% ওয়েটেজ দেওয়া হয়েছে, আর কোয়ালিটি পার্টে 40% ওয়েটেজ দেওয়া হয়েছে। এবং একজন বড়োয়ারকে মিনিমাম এই কোয়ান্টিটেটিভ পার্টে 60, যেটা ডেটা ড্রিভেন, সেখানে 50% মার্কস অবশ্যই পেতে হবে। টোটাল 60-এর মধ্যে 30 অবশ্যই পেতে হবে। তো এই কোয়ান্টিটেটিভ পার্টের আবার 6টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে আমরা জানি যে প্রথমটা হচ্ছে লেভারেজ, যেখানে 10% ওয়েটেজ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে লিকুইডিটি, এখানে 10% ওয়েটেজ দেওয়া হয়েছে। 3 নাম্বার হচ্ছে প্রফিটেবিলিটি, এখানেও 10% ওয়েটেজ দেওয়া হয়েছে। 4 নাম্বার হচ্ছে কভারেজ, সেখানে 15% ওয়েটেজ দেওয়া হয়েছে। 5 নাম্বার হচ্ছে যে আমরা বলছি অপারেশনাল এফিসিয়েন্সি, সেখানেও 10% ওয়েটেজ দেওয়া হয়েছে। 6 নাম্বার হচ্ছে আর্নিং কোয়ালিটি, সেখানে 5% ওয়েটেজ দেওয়া হয়েছে। সেই কোয়ান্টিটেটিভ পার্টের মধ্যে আবার এগুলোকে আমরা কিভাবে ডিটারমাইন করব, স্পেসিফিক কিছু ফর্মুলা, কিছু ম্যাট্রিক্স দেওয়া আছে। এই লেভারেজটা, প্রথমে আমরা লেভারেজটা আলোচনা করি। অর্থাৎ আমরা যখন লোন দিই যে কোনো একটা প্রতিষ্ঠানকে অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠানকে, তখন এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের, ওনারের অ্যাকচুয়াল ইকুইটি কত, এটা খুবই জানা জরুরি। তো সাধারণত দেখা যায় একটা বড় প্রতিষ্ঠান, 100 কোটি টাকার প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান আমরা দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি ওই প্রতিষ্ঠানে মালিকের ইনভেস্টমেন্ট কত, তার ইকুইটি কত, এটা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানের দেখি যে ইকুইটি তার অ্যাসেটের মানে তার লায়াবিলিটিস, ইকুইটি থেকে লায়াবিলিটিস বেশি, তখন আমরা সেই প্রতিষ্ঠানকে লোন দেওয়া আমরা অ্যাভয়েড করাটা খুবই জরুরি। কারণ যে কোনো কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে, ব্যবসায়িক ম্যানেজমেন্ট ফেইলার হতে পারে, ইন্টারনাল ফ্যাক্টরের কারণে হতে পারে, ফ্ল্যাট, সাইক্লোন অথবা কোভিডের সময় আমরা দেখেছি অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
এবং গ্লোবাল যে একটা অর্থনৈতিক যে একটা মানে ইম্প্যাক্ট আমরা দেখি এখন যেমন ইরান ওয়ার চলছে, সো অনেকগুলো ফ্যাক্টর সেখানে থাকে। তো ব্যবসায় যদি তার অ্যাসেট টোটাল ইকুইটিটা অথবা অ্যাসেট যদি তার লায়াবিলিটিস থেকে কম হয়, তখন কোনো কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে বড়োয়ারের যে ব্যাংক থেকে বোরোয়িং করে, তখন তার ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল দেয়া তার পক্ষে কঠিন হয়ে যায়। ফলে একটা সময় গিয়ে মামলা দিয়েও অনেক সময় লোন অ্যামাউন্ট রিকভার করা যায় না। কাজেই একজন বড়োয়ারের কি পরিমাণ অ্যাসেট আছে সেটা আমরা দুইটা ম্যাট্রিক্সে আমরা আলোচনা করব। একটা হচ্ছে ডেপ্ট টু টেনজিবল নেটওয়ার্থ, অর্থাৎ তাকে যতটুকু আমি লোন দিব বা এক্সিস্টিং তার যতটুকু লোন আছে, তার লোনের তুলনায় তার টেনজিবল নেটওয়ার্থ কত। সেটা যদি সাধারণত 0.5 মানে অর্ধেক হয়, তাহলে আমরা বলতে পারি ওই প্রতিষ্ঠানটা শক অ্যাবজর্বার। সে যে কোনো কারণে ব্যবসা বন্ধ হয়ে গেলেও তার যে অ্যাসেট আছে সেই অ্যাসেট লিকুইফাইড করে আমরা তার থেকে টাকাটা ফেরত আনা সম্ভব। কোনো ধরনের বিপদ আপদ হলে সেই বড়োয়ারের যে ইকুইটি আছে সেখান থেকে আমরা লোনের টাকা ফেরত পেতে পারি। কাজেই যখন কোনো বড়োয়ারকে আমরা লোন দিব, সেই বড়োয়ারের ব্যবসা প্রতিষ্ঠানের তার অ্যাকচুয়াল ইকুইটি কত সেটা আমরা ডেপ্ট টু টেনজিবল নেটওয়ার্থ দিয়ে দেখতে পারি। আরও একটা ম্যাট্রিক্স হলো যে ডেপ্ট টু টোটাল অ্যাসেট। এটা সাধারণত টোটাল অ্যাসেটের তুলনায় তার কি পরিমাণ লায়াবিলিটিস আছে এবং তাকে আমরা কতটুকু ফান্ডিং করলে, যে সাধারণত আমরা এটাকে 0.3 মানে 30% পর্যন্ত আমরা বোরোয়িং করাটা একটা মোটামুটি একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল। যদি 100 টাকার অ্যাসেট থাকে বড় প্রতিষ্ঠানের, তাহলে আমরা 30 টাকা পর্যন্ত আমরা এখানে ল্যান্ডিং করা খুবই যুক্তিযুক্ত হতে পারে। কিন্তু এটা যদি 1:1 হয়ে যায়, তাহলে কোনো কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে টাকা ফেরত আসার সম্ভাবনা অনেক কমে যায়। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে লিকুইডিটি। আমরা সাধারণত ল্যান্ডিং শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে অনেক বেশি অ্যাসেট আছে দিচ্ছি তা না, আমাদেরকে অ্যাকচুয়ালি দেখতে হবে আমার যে প্রতি মাসের কিস্তি ইনস্টলমেন্ট, সেটা তার বর্তমান ব্যবসা থেকে সে ডে টু ডে ক্যাশ ফ্লো থেকে সে দিতে পারছে কিনা। সো সেই ম্যাট্রিক্সগুলোকে এবং আমার প্রিন্সিপাল কারেন্ট ইয়ার্স লং টার্ম যদি আমি ফাইন্যান্স করি, লং টার্মের যে শর্ট টার্ম অব্লিগেশন টু পে এবং তা ইনস্টলমেন্ট ইন্টারেস্ট এগুলো যেন দিতে পারে, সেই জন্য আমরা দেখি যে ব্যবসা অ্যাকচুয়াল ক্যাশ ফ্লোটা আছে কিনা। তো সেই লিকুইডিটিটা আবার দুইটা পার্টে আমরা আইডেন্টিফাই করি। একটা হচ্ছে কারেন্ট রেশিও, একটা হচ্ছে ক্যাশ রেশিও। কারেন্ট রেশিও হচ্ছে আমরা আইডেন্টিফাই করি, অর্থাৎ কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লাইবিলিটি সে মিট করতে পারে কিনা। তো সেক্ষেত্রে আমরা দেখি যে বড়োয়ারের যে ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেট বলতে ইনভেন্টরি, র ম্যাটেরিয়ালস, অ্যাকাউন্ট রিসিভেবলস, ক্যাশ এই জিনিসগুলো, অর্থাৎ এই কারেন্ট অ্যাসেটের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো দিয়ে তার যে কারেন্ট অব্লিগেশনস, আমার ব্যাংক লোন, অ্যাকাউন্টস পেয়েবল এবং ইন্টারেস্ট পেয়েবল, এই যে শর্ট টার্ম যে তার যে লায়াবিলিটিস, সেগুলো যদি সে মিট করতে পারে, তাহলে আমরা তাকে একটা ভালো বড়োয়ার বলতে পারি এবং সেখানে ফাইন্যান্স করা যায়। এবং লং প্রজেকশন, আমরা ক্যাশ ফ্লো প্রজেকশন দেখেও আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। প্রিভিয়াস ইয়ারের সাথে বর্তমান ইয়ার এবং ফিউচারে তার যে ক্যাশ ফ্লো প্রজেকশন, সেটা দিয়ে আমরা তার রানিং ক্যাপাসিটি টু তার এক্সিস্টিং বিজনেসের কারেন্ট অ্যাসেট দিয়ে সে কারেন্ট যে লায়াবিলিটি অব্লিগেশন যদি পেমেন্ট করার ক্যাপাসিটি ভালো থাকে, তখন সেখানে আমাদের ফাইন্যান্স করা যায়। আরেকটা জিনিস হলো, অনেক ক্ষেত্রে কারেন্ট অ্যাসেটগুলো লিকুইডেবল না, যেমন মার্কেটেবল সিকিউরিটিজ না। তো সেক্ষেত্রে আরেকটু কঠিনভাবে যখন আমরা যাচাই করি, সেটা হচ্ছে ক্যাশ রেশিও। সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে আমরা যখন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, বিশেষ করে ব্যাংকে যখন আমরা টাকা ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন অ্যাকাউন্টস অ্যান্ড এফডিআর, যেটা হচ্ছে যে কোনো সময় ভাঙা যায়, অথবা মার্কেটেবল সিকিউরিটি, এই যে একেবারে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টকে দিয়ে যদি কোনো প্রতিষ্ঠানকে আমি 50 লাখ টাকা লোন দিলাম, তার কাছে যদি ক্যাশ থাকে 25 লাখ টাকার মতো, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট থাকে, তার মানে সে 50% ডেপ্ট সে সার্ভিস করতে পারবে যে কোনো বিপদ আপদ হলে। ফলে এটা একটা ভালো প্রতিষ্ঠান বলতে পারে। ফলে মিনিমাম 20% ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট টোটাল কারেন্ট লায়াবিলিটিস থাকা অত্যন্ত জরুরি। তো ফলে এই ক্যাশ লিকুইডিটির যে দুইটা রেশিও আসে, কারেন্ট রেশিও, কুইক রেশিও অথবা ক্যাশ রেশিও, বা যেটাকে অ্যাসিড টেস্টও বলা হয়, এটাও আমাদেরকে আইডেন্টিফাই করা অত্যন্ত জরুরি।
3 নাম্বার যেটা হচ্ছে প্রফিটেবিলিটি। আমরা যে when we talk about any business, profit is must. Ultimately প্রফিট না করতে পারলে তো সেই ব্যবসা যতই তার অ্যাসেট থাকুক, যতই তার লিকুইড থাকুক, সে একটা সময় গিয়ে সে তার প্রিন্সিপাল খেয়ে ফেলবে। ফলে একটা ব্যবসার মার্জিন কত সেটা আমাদেরকে খুবই জানা জরুরি। তো সেটা আমরা এই প্রফিটেবিলিটিকে আমরা কয়েকটা ফ্যাক্টর দিয়ে আমরা জাস্টিফাই করি। একটা হচ্ছে NPM, নেট প্রফিট মার্জিন। সাধারণত আমরা নেট প্রফিট আফটার ট্যাক্সকে যখন আমরা নেট সেলস দিয়ে ভাগ দিই, সাধারণত আমরা সাধারণ প্রফিট মার্জিনটা পেয়ে যাই। তো সেক্ষেত্রে প্রফিট মার্জিনটা NPM সাধারণত 10% এর বেশি হলে আমরা সেটাকে ভালো ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আমরা আইডেন্টিফাই করব। যদি ব্যবসার ভলিউম অনেক বড় হয় সেক্ষেত্রে অনেক সময় কম 5% 7% হতে পারে, কিন্তু ব্যবসার নেচার অনুযায়ী প্রফিট মার্জিনটা চেঞ্জ হয় ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অনুযায়ী। তো আরেকটা জিনিস হলো রিটার্ন অন অ্যাসেট। আমরা যখন অ্যাকচুয়ালি তার যে টোটাল অ্যাসেটের তুলনায় সে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করে, আমরা নেট প্রফিট আফটার ট্যাক্সকে যখন আমরা টোটাল অ্যাসেট দিয়ে ভাগ দিই তখন আমরা সাধারণ রিটার্ন অন অ্যাসেট পাই। তো এটাও একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স যে তার যে পরিমাণ অ্যাসেট আছে, কি পরিমাণ অ্যাসেটটা কতটুকু রেভিনিউ জেনারেট করতে পারে। আর একটা হলো যে আমরা যখন সাধারণত সব অ্যাসেট তো মানে প্রোডাকশন অ্যাক্টিভিটিসে জড়িত থাকে না, কিছু আইডিয়াল অ্যাসেট থাকে। সো ওই প্রতিষ্ঠানের অ্যাকচুয়াল প্রোডাকশন জেনারেটিং অ্যাসেট কত, যেটা দেখা গেছে ওই প্রতিষ্ঠানের এফিসিয়েন্সিটা কেমন, তার সকল অ্যাসেট কি অ্যাকচুয়ালি কাজে লাগে কিনা, সেটা আমরা টোটাল অপারেটিং ইনকামকে যখন আমরা টোটাল অপারেটিং অ্যাসেট দিয়ে, টোটাল অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট দিয়ে পাই, সেখান থেকে আমরা এই ম্যাট্রিক্সটা থেকে আমরা যাচাই বাছাই করতে পারি। তারপরে যেটা হচ্ছে 4 নাম্বার কভারেজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এখানে 15% ওয়েটেজ, সেটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও। অর্থাৎ তার যে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, সেটা দিয়ে সে তার ইন্টারেস্ট এক্সপেন্স কতটুকু মিট আপ করতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তার যদি বার্ডেন বেশি হয়ে যায় ইনকামের চেয়ে, তাহলে তো সেই লোন ডিফল্ট হবেই। কাজেই আমরা যখন দেখব যে তার আর্নিং বিফোর ইন্টারেস্ট এবং ট্যাক্স যদি 2-3 গুণ হয় তার ইন্টারেস্ট এক্সপেন্স থেকে, তখন তার সাধারণত তার লোন আটকাবে না। ফলে এইটা খুবই গুরুত্বপূর্ণ যাচাই করা, ইন্টারেস্ট কভারেজ রেশিওটা। তারপরে যেটা আরেকটা হলিস্টিক ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও, অর্থাৎ তার ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল সার্ভিস করার যে ক্ষমতা, তো তার আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এবং অ্যামortization, এই যে তার আয়কে যখন আমরা তার টোটাল প্রিন্সিপাল পেমেন্ট এবং ইন্টারেস্ট পেমেন্ট, যখন সে এই কি পরিমাণ তার আর্নিং আছে, সেই আর্নিংটা তার ইন্টারেস্ট পেমেন্ট এবং প্রিন্সিপাল পেমেন্ট যতটুকু সে দিতে হয়, সেটা দিয়ে যদি ভাগ করি, সেটা 2 গুণের বেশি হলে আমরা সাধারণত ভালো হিসেবে ধরে নিই। ICR, ইন্টারেস্ট, এগুলো ডেপ্ট সার্ভিস কভারেজ রেশিও। আরেকটা হলো যে অপারেটিং ক্যাশ ফ্লো টু টোটাল ডেপ্ট সার্ভিস, এটাও খুবই গুরুত্বপূর্ণ অংশ, যে তার ক্যাশ ফ্লো থেকে সে কতটুকু ইন্টারেস্ট কভার করতে পারছে। আরেকটা হলো অপারেটিং ক্যাশ ফ্লো টু টোটাল ডেপ্ট সার্ভিস, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কতটুকু দিতে পারছে। এই ম্যাট্রিক্সটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি অপারেশনাল এফিসিয়েন্সি। একটা প্রতিষ্ঠান তার প্রফিট যাই হোক, সবকিছু মিলে তার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট, তার হিউম্যান রিসোর্সেস, তার র ম্যাটেরিয়ালসকে, তার অ্যাসেটকে কতটুকু এফিশিয়েন্টলি সে কাজে লাগাতে পারছে। মার্কেট থেকে তার পণ্য যখন বিক্রি হয়, অনেক সেলস হচ্ছে কিন্তু টাকা ফেরত আসছে না, তাহলে তো মানে আলটিমেটলি মানে ওই প্রতিষ্ঠান টিকবে না। এবং দেখা গেছে সেলস হলো 2 মাস, 3 মাস, 4 মাস বাকি পড়ে থাকতেছে, তাহলে তো ওই বিজনেসের থেকে তার ইন্টারেস্ট পেমেন্ট করা, তার বিজনেসটা সাস্টেনেবল না। তো এই জন্য অপারেশনাল এফিসিয়েন্সি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক্স। এটা সাধারণত আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হলো স্টক টার্নওভার ডেইজ, যে সে ওই বিজনেস তার অ্যাসেটকে কত দ্রুত একটা ক্যাশে রূপান্তর করতে পারে, সেটাকে আমরা STD, স্টক টার্নওভার ডেইজ বলি। আমরা সাধারণত টোটাল সেলসকে কস্ট অফ গুডস সোল্ড ইন্টু 360 দিয়ে ভাগ দিলে আমরা সাধারণত কস্ট অফ গুডস সোল্ড, সরি, টোটাল ইনভেন্টরিকে আমরা STD কিভাবে বের করি, তার ইনভেন্টরিকে কস্ট অফ গুডস সোল্ড ইন্টু 360 ডিগ্রি দিলে আমরা কতদিনে তার ইনভেন্টরিটা রোল হয়, কতদিন পর পর তার, সাধারণত 60 থেকে 90 ডেজ হলে আমরা সাধারণত তাকে একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান বলি। যত ইনভেন্টরি টার্নওভার যত
এসটিডি, স্টক টার্নওভার ডেজ যত কম হবে তত ওই প্রতিষ্ঠান এফিশিয়েন্ট। আরেকটা আমরা দেখি যে তার যে সে যখন মাল বিক্রি করে সে পেমেন্টটা কত দ্রুত পায়, সেটা যত দ্রুত পাবে তার এফিসিয়েন্সি তত বেশি, তার বিজনেস তত বেশি স্মুথ থাকবে। সেটা আমরা ট্রেড ডেপ্টর কালেকশন রেট টিডিসিডি বলি। সাধারণত এটি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলকে টোটাল সেলস দিয়ে ভাগ দিয়ে এটাকে 360 দিয়ে গুণ দিলে আমরা সাধারণত 30 দিনের মধ্যে যদি সে টাকা ফেরত পায় তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা ভালো ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করি। যদি বকেয়া বাকি যদি দেখা গেছে 120 দিন বা তারও বেশি থাকে তাহলে এটা অনেক বেশি, যেমন টয়োটা কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তবে প্রতিষ্ঠান ভেদে তার ব্যবসা ভেদে এটা চেঞ্জ হতে পারে, তবে এটা সহনীয় পর্যায়ে যত কম সময় হবে দ্য কুইক দ্য বেটার। আরেকটা বিষয় হলো অ্যাসেট টার্নওভার। কোনো একটা প্রতিষ্ঠান তার অ্যাসেটকে সে কতটুকু সে মানে অ্যাসেটটাকে কতটুকু মানে টার্নওভার করতে পারে, এটা আমরা টোটাল অ্যাসেট দিয়ে যখন টোটাল সেলসকে ভাগ দিই, ধরুন একটা প্রতিষ্ঠানের 300 টাকা অ্যাসেট আছে, সে যদি সে যদি 1200 টাকা সেলস করতে পারে, তার মানে সে বছরে 4 বার তার টোটাল অ্যাসেটটাকে ঘোরাতে পারে, মানে 4টা বার সে এটা সাইকেলটা যত বেশি ঘুরবে ব্যবসার প্রতি রেভিনিউ তত বাড়বে। যত অ্যাসেটকে যত বেশি সে ইয়ে করাতে পারবে তত বেশি তার ওই প্রতিষ্ঠানের এফিসিয়েন্সি তত বেশি। সো আর্নিং কোয়ালিটির আরও একটা পার্ট হলো আর্নিং কোয়ালিটি। আমরা অপারেশনাল ক্যাশ ফ্লো থেকে দিয়ে যখন আমরা টোটাল সেলসকে ভাগ দিই তখন তার সেলস মানে ক্যাশ মানে তার কোয়ালিটিটা আমরা বুঝতে পারি। তো ফলে এই আইসিআরআরএস এর যে কোয়ান্টিটেটিভ পার্ট এইটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অ্যাকচুয়াল বিজনেসের অবস্থাটা আমরা বুঝতে পারি, তার রিপেমেন্ট ক্যাপাসিটি, তার ইনস্টলমেন্ট পেমেন্ট ক্যাপাসিটি, তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। তো এইগুলো আমরা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা প্রিপারেশনের ক্ষেত্রে এসএমই বা বড় ক্লায়েন্ট, যদি আমরা কর্পোরেট ক্লায়েন্টের ক্ষেত্রে অডিটেড ফাইন্যান্সিয়াল থাকে সেখান থেকে আমরা তথ্যগুলো নিতে পারি। এবং অডিটেড ফাইন্যান্সিয়াল হলেই যে সকল তথ্য একুরেট হবে তা না, আমার ব্যাংক স্টেটমেন্ট, তার অ্যাকচুয়াল স্টক, তার ট্রানজ্যাকশনগুলো আমাদেরকে সঠিকভাবে যাচাই করতে হবে। শুধুমাত্র অডিটেড অনেক সময় মেকানিজমও হয়, কাজেই এটাকে ফিজিক্যালি ভেরিফাই করে দেখতে হবে এবং ব্যাংক লেনদেনগুলো দেখতে হবে, তার মাঝে তার অ্যাকচুয়াল ট্রানজ্যাকশনগুলো কেমন। আর আনঅডিটেডের ক্ষেত্রে যেগুলো এসএমই ছোট, সেখানে বিজনেস ভিজিট করে তার অ্যাকাউন্ট টার্নওভার দেখে, আমাদেরকে ব্যবসায়িক নেচার দেখে, তার দোকানের যে রেকর্ড আছে সেখান থেকে আমাদেরকে এগুলো যাচাই বাছাই করতে হবে। এবং তার যদি সঠিকভাবে আইসিআর এর কোয়ান্টিটিভ পার্টটা করা হয়, একটা বড়োয়ারের বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে রিস্কগুলো আছে সেগুলো সঠিকভাবে যাচাই করা যায়। আর কোয়ালিটিটিভ পার্টে যেখানে 40% মার্কসের কথা বলা হয়েছে, এটা মূলত এটাও অনেকটাই সাবজেক্টিভ হলে অনেকটা অবজেক্টিভ। যেমন হচ্ছে পারফরমেন্স রিস্ক, আমরা সিআইবি দেখে তার রিপেমেন্ট হিস্ট্রি, তার ওভারডিউ হিস্ট্রি, এগুলো আমরা নিতে পারি। তার কখন রিশিডিউল হয়েছে কিনা, তার লোন কখনো ক্লাসিফাইড হয়েছে কিনা, তার ইন্টেনশনটা সিআইবি হিস্ট্রি দিয়ে তার ক্যারেক্টারটা আমরা জানতে পারি। তার অ্যাকাউন্ট রিলেশনশিপ কেমন, তার কোলাটারালটা, আমি যে লোনটা দিব আমার লোনটা সেলেবল কিনা, আমার লোনটা সিকিউরিটি, আমি লিকুইডিটি করতে গেলে কোনো রাস্তা অ্যাক্সেস রোড আছে কিনা। তো এই অনেকগুলো ফ্যাক্টর আমরা এই 40 কোয়ালিটিটিভ পার্ট, একটা সাবজেক্টিভ, তার ক্যাপাসিটি কেমন, তার ক্যারেক্টার কেমন, তার রিপেমেন্ট হিস্ট্রি কেমন, তার কোলাটারাল কেমন, তার ম্যানেজমেন্ট কোয়ালিটি কেমন, তার সেকেন্ড লাইন অফ বিজনেস আছে কিনা, তো তার এক্সপিরিয়েন্স কতদিনের, তার ব্যবসার, আর অনেকগুলো ফ্যাক্টর আমরা কোয়ালিটিভ, যেটাকে সাবজেক্টিভ জাজমেন্ট বলা হয়। অনেক সময় ডেটা দিয়ে অনেক কিছু হয় না, অনেক সময় কোয়ালিটিটিভ জাজমেন্ট এজ এ ব্যাংকার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তার মার্কেট রেপুটেশন কেমন, মার্কেট রিস্ক কেমন, ব্যবসার ফিউচার রিস্ক কেমন, এই অনেকগুলো ফ্যাক্টর আমরা এই কোয়ালিটিটিভ পার্টে আলোচনা করতে পারি। ফলে এই আইসিআরআরএসটা এজ এ ব্যাংকার, এজ এ ক্রেডিট অফিসার, এজ এ ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে যদি অরিজিনেশন প্রসেসে আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে এই রিস্কটা অনেক ক্ষেত্রেই এটা একটা ডেটা এক্সেল নির্ভর, যেহেতু একটা একুরেট তথ্য দেয়। যদি আমরা দেখি যে
আইএলটির সকল তথ্যগুলো যদি আমরা ঠিকভাবে ইনপুট দেই, তারপর একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা যদি 80% এর বেশি আসে, আমরা সাধারণত এক্সেলেন্ট বলি, তখন আমরা তাকে ফাইন্যান্সিং এর জন্য উদ্বুদ্ধ করতে পারি। যদি ভেরি গুড হয়, 70 থেকে 80% মার্কস হলে ভেরি গুড, সেখানে আমরা ফাইন্যান্স করতে পারি। তবে সেখানে মনিটরিং করতে হয়। আর 60 থেকে 70 হচ্ছে মার্জিনাল, সেখানেও ফাইন্যান্স করা যায়, তবে স্ট্রংলি মনিটর করতে হয়। আর 60 নিচে হলে আনএক্সেপ্টেবল, সেখানে আমরা ফাইন্যান্স না করাটাই বেটার। তবে গভর্নমেন্ট সিকিউরিটিজ কোলাটেরাল যদি 100% হয়, সেখানে আইসিআরআর স্কোর আনএক্সেপ্টেবল হলে ফাইন্যান্স করা যায় 100%। ইন্টারন্যাশনাল যে দাতা সংস্থাগুলো যদি গ্যারান্টি থাকে, গভর্নমেন্ট গ্যারান্টি থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এগুলো করা যায়। আশা করি এই আইসিআরএসটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, লোন অরিজিনেশন প্রসেসে আমরা খারাপ বড়োয়ারকে বাদ দিয়ে এবং কোয়ালিটি ল্যান্ডিং করি, তাহলে আমার শুধু আমার ব্যাংকও সেফ থাকবে তা না, পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাও সেফ থাকবে। থ্যাংক ইউ।